আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ফল ও দলের বাম্পার ফলন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং জাতীয় নাগরিক পার্টির কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের বিষয় ফল ও দলের বাম্পার ফলন। আমরা সম্প্রতি দেখেছি যে ফল মেলার শেষের দিনে যেখানে লুটপাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সারা দেশে। এর আগে আমরা জুতা চুরির ঘটনা দেখেছি, লুটপাট দেখেছি, সম্প্রতি ফল দেখলাম সেখানেও চুরি। আলোচনায় যাওয়ার আগে আমি সেই ভিডিওটা একটু দেখে আসতে চাই। দর্শক, সেই ভিডিওটা একটু আমরা দেখে নিই। তুষার ভাই, ভিডিওটি আমরা দেখছিলাম, আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে যে শেষ পর্যন্ত আমাদেরকে ফল মেলাও লুটপাট করতে হয়েছে, আমাদের আসলে নৈতিকতা কোন দিকে যাচ্ছে? আমরা গণমানুষের নৈতিকতা আসলে তৈরি হয় সমাজে বিরাজমান পরিস্থিতির উপরে। আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে বাটার দোকানে ঢুকে জুতা লুট করেছে, যেটা আপনি একটু আগে বলছিলেন, এবং এই ধরনের কোথাও যে কোনো কিছু পেয়ে গেলে এক ধরনের গণলুটপাটের একটা সংস্কৃতি কিছুদিন ধরে চালু হয়েছে। এর কারণ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে দাঁড়িয়ে থাকে, বাঁশি বাজায়, কিন্তু এই লুটেরাদেরকে কাউকেই আইনের আওতায় আনে না। এখন এই যে লুটপাট, এই লুটপাট কিন্তু 1 টাকা লুট করলেও লুট, 1 কোটি টাকা লুট করলেও লুট। চুরির অপরাধটি কি পরিমাণ আপনি চুরি করেছেন তার উপরে নির্ভর করে না। যেমন পরীক্ষায় ফেল করলে আপনি কত পেয়ে ফেল করেছেন এইটা কিন্তু আসলে যুক্তিতে নাই। আপনি 31 পেয়েও ফেল করতে পারেন, আপনি 0 পেয়েও পারেন। এখন যে 31 পেয়েছে সে যদি শূন্যওয়ালাকে সে বলে যে আমি তোমার চাইতে বেশি নম্বর পেয়ে ফেল করেছি, অতএব আমি তোমার চেয়ে বেশি শিক্ষিত, ব্যাপারটা আসলে তা নয়, দুইজনই ফেল করেছেন। সেই রকম এই লুটপাটের বিষয়টি এইভাবে ছড়িয়ে পড়ছে। কারণ হচ্ছে এই লুটপাটের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, এই যে গণ সন্ত্রাসের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি নেয়ার ক্ষেত্রে আমি বলবো যে কর্তৃপক্ষ উদাসীনতা এবং এক ধরনের রিলাক্টেন্স বা এক ধরনের উপেক্ষা বা অবহেলা প্রদর্শন করেছেন। আপনি লক্ষ্য করবেন যে যখন ফল উৎসবে ফল লুটপাট হচ্ছে, সেখানে খুবই সহি পোশাক পরা লোক তিনিও লুট করছেন। এবং তিনি, আমি বলবো, আমি তাকে এই জন্য নিন্দা করব যে তিনি যে পোশাকটি পরে আছেন এই পোশাকটিকে আমরা ধর্মীয়ভাবে শ্রদ্ধা করি। তিনি পাঞ্জাবি পরে আছেন, টুপি মাথায় দিয়ে আছেন, কিন্তু তিনি ফল লুট করছেন। তো এই দৃশ্যটা দেখতে আমাদের কারো ভাল লাগে নাই। এবং ওইখানে সকল বয়সের, সকল জেন্ডারের সমস্ত লোক, সব ধরনের পোশাকের লোকজন লুট করছেন। যে পরিমাণ তারা লুট করে নিতে পারছেন, খোলা বাজারের মূল্য 200 থেকে 500 টাকার বেশি না। দেশি ফল লুট করছেন, আনারস, তারপর আমি দেখলাম পেয়ারা, তারপর আমি দেখলাম ইদানিং যে ড্রাগন ফ্রুট এবং স্ট্রবেরি হয়, অর্থাৎ বিভিন্ন ফল। এটা তো আসলে সাজানো ছিল এখানে। এই 200-500 টাকার লোভ সামলাতে পারছেন না যে লোকটা ওইখানে 1000 টাকা উবার ভাড়া দিয়ে গিয়েছেন, কিংবা 600 টাকা ভাড়া দিয়ে সিএনজি ভাড়া দিয়ে গিয়েছেন, কাঁঠাল লুট করেছেন তারা। এবং অধিকাংশ লোক কিন্তু এখানে একা যান নাই। ফল উৎসবে সাধারণত লোকজন একা ঘুরতে যায় না, পরিবার পরিজন নিয়ে যায়, আত্মীয় স্বজন নিয়ে যায়, হাতে অনেকে ব্যাগও নিয়ে যান যে আমি কিছু ফল কেনাকাটা করব সস্তায় পেলে। সেই লোকগুলি ওইখানে 200 টাকার লোভ সামলাতে পারলেন না। এটা আমি মনে করি যে আমাদের জাতীয় অবক্ষয়ের, জাতির যে লজ্জা, সেই লজ্জার একটা পরিচয়। এবং এই লজ্জা আমরা বাড়তে দিচ্ছি এই কারণে যে আমরা এগুলিকে অবহেলা করছি, আমরা এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। ওইখানে তাৎক্ষণিকভাবে বাঁশি না বাজিয়ে যদি 10 জন লোককে গ্রেপ্তার করা হতো, তাহলে এই লুটপাট চিরতরে বন্ধ হয়ে যেত। কিন্তু ফল লুটপাটের বিষয় না, এটি একটি আশঙ্কার বিষয় যে এই ফলের পরে এর পরবর্তী অন্য কোনো জায়গা হয়তো আমরা দেখতে পাবো যে সেই জায়গাটি লুট করা হয়েছে, কোনো শোরুম হয়তো লুট করা হচ্ছে। তো আমরা দেখিয়েছি, আমরা দেখলাম যে বিনিয়োগ সম্মেলন যখন হচ্ছিল তখন জুতা লুট হলো, বললো যে এটা বিশেষ গোষ্ঠীর জুতার দোকান বলে তারা জুতা লুট করতে থাকলেন। এবং জুতা যারা লুট করেছেন তারাও কিন্তু 1 জোড়া লুট করেন নাই। নিজের পায়ের জন্য আপনি 1 জোড়া 2 জোড়া জুতা লুট করতে পারেন, 5, 10, 20 জোড়া জুতা লুট করে ইন্টারনেটে বিক্রি করতে শুরু করেছিল, যেভাবে কয়েকজন লুটেরা ধরা পড়েছে পরে। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে অবক্ষয় এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এবং যারাই অবক্ষয়ের শিকার এরা কিন্তু ভবিষ্যতের
নেতৃত্ব, তরুণরা লুটটা করে অধিকাংশ ক্ষেত্রে। আপনি দেখবেন জুতার দোকান লুট করছিল যারা তাদের বয়স একেবারেই 40-এর তরুণ নিচে, ছিল, জি। 40-এর নিচে। ফলে এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। আমি মনে করি যে কঠোর ব্যবস্থা এবং একই সঙ্গে নৈতিকতার উন্নতির জন্য যে ভ্যালু ড্রিভেন এডুকেশন, ভ্যালু ড্রিভেন জাজমেন্ট, ভ্যালু ড্রিভেন বিহেভিয়ার, এইগুলোর উপর ভিত্তি করে একটা বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন করা দরকার। মানুষের আচরণ বদলানোর লক্ষ্যে আমাদের গণমাধ্যমগুলির এবং বড় বড় যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের কাজ করা উচিত। জি, আমি সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই। আপনারা তো তরুণ রাজনীতি করছেন, আসলে এই বিষয়গুলোতে আপনাদের বার্তা কি থাকবে বা আপনারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন যে আসলে এই ধরনের ঘটনা যেন না ঘটে, পুনরাবৃত্তি না হয়? না না, এটা এই ব্যাপারটা তো ধরেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবারই একটা সামগ্রিকভাবে একটা ব্যর্থতার দায় অবশ্যই আছে। এবং এই জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে আমরা ব্যাপারে খুবই স্ট্রিক্ট, যেন এই ব্যাপারগুলো অ্যাটলিস্ট সমাজে না ঘটে, সামনের দিকে না আসে। এবং এই ঘটনাগুলো ঘটার যে প্রেক্ষাপট, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। তুষার ভাইয়ের সাথে আমার প্রোগ্রামের আগেই কথা হচ্ছিল যে 90-এর সময়ে বা 2000-এর সময়ের আমাদের যে টিভি চ্যানেলগুলো ছিল, সেখানে আপনারা দেখবেন যে মানে ইয়াং যারা, তরুণ যারা আছে বা শিশু কিশোর যারা আছে, তাদের জন্য কিন্তু আলাদা করে প্রোগ্রাম ডিজাইন করা হতো। তারপরে আমাদের জন্য আলাদা মানে ডিবেটের প্রোগ্রাম থাকতো, অনেক রকম প্রোগ্রাম আমরা দেখতাম সে সময়। কিন্তু দিন দিন সেটা, স্পেশালি এই আওয়ামী রেজিমের সময়, আমরা সেই জায়গাটা দেখেছি একদমই একটি দলীয় কেন্দ্রিক কালচারাল একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং সব কিছুই একটা মুজিবীয় সংস্কৃতির বলয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে যে শিশু কিশোররা বড় হচ্ছিল, তাদের মধ্যে কিন্তু নতুন করে কোনো শিশুতোষ কোনো সিনেমা বা শিশুতোষ কোনো নাটক বা আমরা দেখেছি আগে নতুন করি বা এরকম কিছু সুন্দর প্রোগ্রাম হতো, যেখানে কিন্তু শিশুদের, তরুণদের মনস্তাত্ত্বিক একটা বিকাশের সুযোগ থাকতো, যেটা আমি মনে করি যে গত আওয়ামী রেজিমে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং এক ধারায় তারা মোটামুটি মুজিবের নাম জপতে হতো, হাসিনার নাম জপতে হতো, বা এই জায়গাটাই শুধুমাত্র ছিল। তো সেই জায়গা থেকে সে সময়ে যেসব রাজনৈতিক দলগুলো ছিল বা যারা ছিল, তাদেরও একটা ভূমিকা আছে, তারা হয়তো বা সেই প্রেক্ষাপটটা তৈরিও করতে পারেনি। তো সেই জায়গায় আমি বলবো যে সামগ্রিকভাবে আমাদেরও একটা বিশাল দায় আছে যে এই এখনকার কিছু উচ্ছৃঙ্খল তরুণ সমাজ এরকম লুটপাটের ভিতর দিয়ে যেতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের এই 5 আগস্টের পরে অনেক মৌলিক সংস্কারের যে কথাগুলো আমরা বলছি, তার সাথে সাথে আমি বলতে চাই যে আমাদের শিল্প চর্চার এই জায়গাগুলোরও একটা বিকাশ ঘটা উচিত। এবং আমাদের যে তরুণ সমাজ এবং শিশু কিশোররা আছে, তাদেরকে দেওয়ার মতো পর্যাপ্ত কন্টেন্ট আমাদের প্রতিটা সেক্টর থেকে দেওয়া উচিত। তো সেটা হলে হয়তো বা আমরা আশা করতে পারি নেক্সট সামনের দিনগুলোতে এই যে জায়গাগুলো হয়তো বা কমতে থাকবে। জি, তুষার ভাইয়ের কাছে আসতে চাই। আমরা ফল ও দলের বাম্পার ফলন, আজকে আমাদের বিষয়ে দল নিয়েও কথা বলতে হয়। যে সম্প্রতি 147টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। এর মধ্যে অনেক দলের কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি, অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশ বেকার সমাজ নামে একটি দল আছে, সেটির কেন্দ্রীয় কার্যালয় ছেলের বাসার ড্রয়িং রুম। কোনো কোনো দলের কার্যালয় আসলে ভাতের হোটেল, কোনোটার ট্রাভেল এজেন্সি। আমি এ বিষয়ে আরেকটি ঘটনা তুলে ধরতে চাই। খুলনা থেকে নিবন্ধনের জন্য আবেদন করা বিএসডিপি নামের একটি দল, সেই দলের চেয়ারম্যানের নাম বিভূতি রায়। নির্বাচন কমিশনে বিএসডিপি যে ঠিকানা প্রধান কার্যালয় হিসেবে দিয়েছে, সেটি খুলনার নিরালার প্রান্তিক আবাসিক এলাকার 4তলা আবাসিক ভবন। সেখানে দেখা যায় দলীয় সাইনবোর্ড তো দূরের কথা, ভবনের নাম বা ঠিকানার কোনো ফলকও নেই। এরকম অগণিত দলের এই একই অবস্থা। আপনার কাছে কি মনে হয়, এত দলের আসলে আমাদের কি প্রয়োজন? আমাদের এত দলের কোনো প্রয়োজন নাই। এটা বলা কিংবা না বলার উপরে নির্ভর করে না। আমরা জানি যে এই দলগুলি কোনো প্রয়োজনীয়তা নাই। এই দলগুলি যারা তৈরি করেছেন অথবা সেখানে গিয়ে হাজির হয়েছেন, এদের 3টা সমস্যা থাকতে পারে। এক হতে পারে এরা মানসিকভাবে সুস্থ না। দ্বিতীয় হতে পারে যে এদের কোনো উদ্দেশ্য আছে, দর কষাকষি অথবা এলাকাতে প্রভাব বিস্তারের। আর তৃতীয়টি হতে পারে কেউ তাদেরকে বলেছে যাও। এই 3টা কারণে তারা এখানে যেতে পারেন। আমি মনে করি যে প্রথমটা পরীক্ষা করা উচিত, অর্থাৎ এই দলগুলিকে নিবন্ধন দেওয়ার আগে যারা আবেদন করেছেন তাদেরকে মানসিক সুস্থতা বিচার করতে পারেন এমন একটি কমিটির মাধ্যমে তাদের মানসিক সুস্থতা যাচাই করা উচিত। আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিদের মানসিক সুস্থতার বিষয়টি আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা দেখেছি
ব্যক্তিগত ট্রমা, ব্যক্তিগত সুখ দুঃখ অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রতিশোধকামী করে তোলে এবং তাদের প্রতিটি কাজ এবং কথায় এই ব্যক্তিগত প্রসঙ্গ আসে এবং এই মানসিক যে অভিঘাত, সেই অভিঘাতকে আবার তার প্রতিপক্ষ ব্যঙ্গও করে থাকে। আমরা অতি সম্প্রতি দেখেছি একজন ডিসি জি ভিডিও সেটাই বলতে যাচ্ছিলাম, শুধু রাজনীতিবিদ না, সরকারের উচ্চ পর্যায়ে আমি একটা করে আসছে একজন ডিসি, তার মানে দেখেন একজন ক্ষমতাবান ব্যক্তি, তিনি জেলা প্রশাসক, কিন্তু তার মানসিক সুস্থতা নিয়ে চিন্তা করার যথেষ্ট কারণ আছে। আমি মনে করি যে কোনো দায়িত্বশীল পদে যাওয়ার আগে শুধু পাইলট কিংবা শুধু শিপের ক্যাপ্টেন কিংবা ডাক্তার, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটি দায়িত্বশীল পদে যাওয়ার আগে মানসিক সুস্থতার পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত এবং আমাদের মানসিক চিকিৎসকদের এক জায়গায় করে তাদেরকে দিয়ে কমিটি বানিয়ে বিভিন্ন জায়গাতে এই পরীক্ষাগুলি নেওয়া উচিত এবং এই দলগুলি যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের মানসিক সুস্থতার সার্টিফিকেট নিয়ে আসা বাধ্যতামূলক করা উচিত। দ্বিতীয় হচ্ছে তাদের উদ্দেশ্য কি থাকতে পারে। উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে দলের নিবন্ধন পেলে অথবা একটা স্বীকৃতি পেলে তারা এলাকাতে প্রভাব বিস্তার করবেন, বলবেন যে আমি অমুক দলের, তমুক দলের, এবং বিভিন্ন জায়গাতে দাওয়াত পাবেন। আমাদের সরকারি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া খুব অদ্ভুত। এইখানে আপনি দেখবেন যে পত্রিকা কখনো ছাপা হয় না সেই পত্রিকা নিউজ প্রিন্টের পায়, অ্যালোকেশন পায়। যে পত্রিকা কিংবা গণমাধ্যমের নাম আপনি শুনেন নাই সেই গণমাধ্যমের নামে প্রেস কার্ড ইস্যু হয় এবং সাংবাদিক পরিচয় দিয়ে আপনি দেখবেন যত মোটরসাইকেল এবং যত গাড়ি বাংলাদেশে আছে এগুলো এক জায়গায় করলে তত সাংবাদিক নাই। ফলে এই সুবিধাগুলি নেওয়ার একটা ব্যবস্থা কিন্তু এই দল নিবন্ধন কিংবা দল হিসেবে নিজেকে পরিচিত করা এবং এলাকাতে প্রভাব বিস্তার করা, এইগুলি বিভিন্ন জায়গায় দাওয়াত পাওয়া। 20 দলীয় ঐক্যজোট, যার মধ্যে ধরেন 16টা দলকে কেউ চিনে না, বা 25 দলীয় ঐক্যজোট, সেখানে গিয়ে ওনারা ঢুকে পড়লেন এবং সুবিধা নিতে শুরু করলেন। অ্যাটলিস্ট ফ্রি চা নাস্তা তো পাওয়া যায়। আর তৃতীয়টা যেটা আমি বলেছি, কেউ তাদেরকে পাঠিয়েছে সিস্টেমকে বিতর্কিত করার জন্য, নির্বাচন পদ্ধতিকে বিতর্কিত করার জন্য, নির্বাচন জিনিসটা যে হাস্যকর এটা প্রমাণ করার জন্য একদল লোক থাকতে পারেন, তারা এটাকে পাঠিয়েছেন, পাঠিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে দেখো দেখো নির্বাচন হলো গিয়ে এইসব লোকেরা করে, মানে তাদের দল ভারী করার জন্যই এই, হ্যাঁ, মানে নির্বাচন জিনিসটা হাস্যকর, নির্বাচন কমিশনে কারা কারা যায় নিবন্ধন পাওয়ার জন্য, দেখো পাগল সব লোকজন, বা দেখো কি অবস্থা, নাকফুল পার্টি, তো নাকফুল থাকলে ঘাসফুল থাকবে না কেন, টিকলি, মাকড়ি, বিছা, নথ সব থাকবে না কেন, নেকলেস, মানে এগুলা বলার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই কয়েকটা নাম বারবার উঠে আসছে, বেকার সমাজ। বেকার সমাজ, তো চাকরি দাও তাদেরকে, দল করার দরকার কি? তারা ঠিক করেছেন যে তারা দল করে নিজের চাকরি নিজেই নেবেন। স্বামী স্ত্রী মিলেও দল করেছেন, স্বামী স্ত্রী মিলেও দল করেছেন, সাধারণ সম্পাদক, দম্পতি পার্টি, অনেক কিছু হতে পারে। এই যে অবস্থাটা, এটা হচ্ছে নির্বাচন পদ্ধতি এবং গণতন্ত্রকে হাস্যকর প্রমাণ করার একটা চেষ্টা হতে পারে। আমি মনে করি যেটা খুবই অ্যালার্মিং এবং আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমাদের বোঝা উচিত যে এই প্রক্রিয়াগুলি আসলে আমাদের সামাজিক অসুস্থতার একটা নির্ণায়ক। আমাদের সমাজে একদল লোক তৈরি হয়েছেন যাদের কোনো লোকলজ্জা নাই, লাজ লজ্জা নাই, তারা বেহায়ার মতো গিয়ে, তারা কিন্তু জানেন যে এই জিনিসগুলি নিয়ে আলাপ হবে। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা বলছেন না যে একটা পার্টি যার অফিস নিরালা আবাসিক এলাকায়, এই লোকগুলোর ছবি দিয়ে দেন নাম সহ, এদের আত্মীয় স্বজন সবার ছবি দিয়ে দেন। তাহলে কি হবে জানেন? আত্মীয় স্বজনকে বাধ্য করবে তোমার কারণে আমাদেরকে এখন তোমার আত্মীয় এই পরিচয় লজ্জা পেতে হচ্ছে। এই লোকগুলাকে চিহ্নিত করা উচিত। এবং এরা আসলে আমাদের মিডিয়ার সময় নষ্ট করে, আমাদের টকশোকে নষ্ট করে, এদের নিয়ে আমাদের আলাপ করতে হচ্ছে এবং এরা অতিরিক্ত জায়গা নষ্ট করে, এক ধরনের অপচয়। কথা বলা উচিত, যেহেতু আপনি বলছিলেন যে মানসিক সুস্থতা আছে কিনা সেই বিষয়গুলি আগে যাচ করা উচিত, তারপরে তাদের পরবর্তী প্রক্রিয়া দরকার। আমি সাইফের কাছে আসতে চাই, আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এতগুলো রাজনৈতিক দল যাদের আসলে নাম সর্বস্ব কিচ্ছু নাই, সাইনবোর্ড নাই, ঠিকানা আছে সেখানে, লোকজন নাই, কেউ নেই, আপনি কিভাবে দেখতেছেন বিষয়টা? আমিও ভাইয়ের সাথে একমত এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অভ্যুত্থানের পরে মানে যেভাবে ব্যাঙের ছাতার মতো করে আসলে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, সেটা আসলেই আমাদের জন্য একটু দুঃখজনক। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে চিন্তা নিয়ে আমরা আসলে রাজনীতিতে এসেছি, সেখানে আসলে একটা রাজনৈতিক দল করার উদ্দেশ্যই যদি থাকে কোনো রকম সুবিধা নেয়া, সেটা আমাদেরকে বেশ পীড়া দেয়। এবং আমরা চিন্তা করছি যে মানে আমাদের প্রেক্ষাপটটা যদি বলি, আমরা কিন্তু প্রায় 43,316 পৃষ্ঠার একটা নিবন্ধন যাত্রা আমাদের হলো এবং দিন রাত পরিশ্রম করে জেলা কমিটিগুলো থেকে শুরু করে প্রায় 28টা জেলা কমিটি, তারপরে 100+ উপজেলা কমিটি, সেগুলোর অফিস ডিড ডকুমেন্ট,
সেখানকার সদস্যপত্র ফর্ম সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু আমরা নিবন্ধনের জন্য আবেদনটা জমা দিয়েছি। এখন আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে যে ইলেকশন কমিশনের জায়গা থেকে এগুলো সব কিছু ফুললি ভেরিফাই করবে এবং ইনক্লুডিং এনসিপি অন্যান্য যেসব দলগুলা নিবন্ধনের জন্য জমা দিয়েছে বা যারা আছে তাদেরটাও একটু ভেরিফাই করা হোক। কারণ এই নাম সর্বস্ব বাসার ড্রয়িং রুমে হওয়া রাজনৈতিক দলগুলো যদি রাজনীতির মাঠে এসে রাজনীতিটা করতে চায় নাকফুল মার্কা বা এরকম মার্কায়, সেটা আসলে রাজনৈতিক সুস্থ কালচারের জন্য আসলে আমি মনে করি না যে ভালো। এবং এই জায়গা থেকে একটু স্ট্রিক্ট হতে হবে আমাদের নির্বাচনের, এখন যারা নির্বাচনে কাজ করছেন, এবং আমাদের সুস্থ রাজনৈতিক কালচারের জন্য এই নাম সর্বস্ব জায়গায় যারা কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো বানাচ্ছে তাদের ক্ষেত্রেও কিছুটা সামাজিকভাবে আমাদের ভূমিকা নিতে হবে, যেটা বললো যে আপনাদের মিডিয়াতে এদের নাম ছবি সহ প্রকাশ করে দেয়া। জি, তুষারের কাছে আবারও আসতে চাই। আমি যেটা বলছিলাম যে আসলে এই এত দলের প্রয়োজন কি আসলে কোনো একটি দলের পক্ষে নেওয়ার জন্য, যে না আমাদের পক্ষে এতগুলো দল আছে, আমাদের সমর্থন বেশি, সুতরাং আমাদের কথাই শুনতে হবে, বা এতগুলো দল বলছে যে এটাই ঠিক, এই কারণেই কি হতে পারে কি? না না, এটা আসলে বিরাজনীতিকীকরণ প্রক্রিয়ার যে একটা বিষয় আছে, এটা হচ্ছে সেই উদ্দেশ্য। এইভাবে মানুষের কাছে তুলে ধরা হয় যে রাজনীতি একটা হাস্যকর বিষয়, যারা রাজনীতি করেন তারা দেখেন তাদের কি অবস্থা, তারা এই ধরনের রাজনীতি করেন। এবং এই দলগুলি কিন্তু শেষ পর্যন্ত কেউ তাদেরকে নেবে না, কারণ এদের তো কোনো ভোট নাই, কিছু নাই। কিন্তু এরা কি করবেন, এরা একজোট হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দাবি দেওয়া পেশ করবেন যে আমাদেরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হোক, রাষ্ট্রপতি যে ঈদে দাওয়াত দেন কিংবা প্রধানমন্ত্রী যে ঈদে দাওয়াত দেন সেখানে আমরা যাব, গিয়ে তারা সেলফি তুলবেন, ছবি তুলবেন, তুলে সেটা পোস্ট করবেন, এগুলো তাদের একটা আগ্রহ থাকে। আর হচ্ছে মব সৃষ্টি করার জন্য এরা একটা অজুহাত পান। এরা এলাকা ভিত্তিক কিছু লোকজন জড়ো করে কিছু পয়সা করি খরচ করে অমুক দল তমুক দল নাম দিয়ে চাঁদাবাজি করা, লোকাল পত্রিকাতে গিয়ে একটু জায়গা স্পেস নেওয়ার চেষ্টা করা, ডিসিএসপি যখন বিভিন্ন জনের সাথে বসে সেখানে দাওয়াত পাওয়া, যেটা আমি বলেছি, এগুলো হচ্ছে উদ্দেশ্য। কিছু চা পানি নাস্তা নিজেদের জন্য জোগাড় করা, এগুলো হচ্ছে উদ্দেশ্য। এবং আরেকটা মজার জিনিস আমি আপনাকে বলি, আরেকটা পেশা আছে কিন্তু বাংলাদেশে, আপনি জানেন কিনা জানি না, প্রার্থিতা। একটা সময় ছিল যখন পোলিং এজেন্টদের একটা ব্যাপার আছে, কিন্তু আপনি জানেন নিশ্চয়, সেই জন্য কিছু লোক নির্বাচনে প্রার্থী হতো এবং মূল প্রার্থী তাদেরকে দাঁড় করাতেন, যাতে করে নির্বাচনের দিন ওই প্রার্থী কি করতো, পোলিং এজেন্টগুলি ভেতরে বিক্রি করে দিয়ে তার কাছে চলে যেত। অর্থাৎ প্রার্থী আপনি, কিন্তু পোলিং এজেন্ট ও আপনার পোলিং এজেন্টগুলি নিয়ে নিয়েছে। ফলে ওই ভোটিং বুথের মধ্যে, কেন্দ্রের মধ্যে আপনার লোক বেশি। ফলে কেউ কিছু চ্যালেঞ্জ করলে তখন দেখা যাচ্ছে 25 জন আপনার পক্ষে কথা বলছে আর 10 জন কথা বলছে চ্যালেঞ্জারের পক্ষে। এটা হচ্ছে একটা। আরেক দল লোক এই প্রার্থী দাঁড় করাতেন। এলাকাতে যারা বড় শিল্পপতি ব্যবসা করেন, ওরা নিজেদের একজন কর্মচারী কিংবা নিজের লোককে দাঁড় করিয়ে দিতেন। এটা দাঁড় করিয়ে দিলে যখন কেউ তাদের কাছে চাঁদা নিতে আসে, তখন তারা বলতেন আমার সে লোক দাঁড়িয়েছে, আমি তো ওকেই টাকা পয়সা দিচ্ছি, আপনাদেরকে কি করে দিব, আসলে আমার তো একজন ক্যান্ডিডেট আছে। এই দুইটা জিনিসও কিন্তু ছিল। এই ইনোভেটিভ যে কালচার আমাদের পলিটিক্সের মধ্যে, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা আশা করি যে এই যে এনসিপি আছে, এরা এই কালচারগুলি বন্ধ করবে, কিন্তু এত দ্রুত তো বন্ধ হবে না। এবং সেই কারণে আমি মনে করি যে এই লোকগুলিকে তাদের সুস্থতা যাচাই করা উচিত এবং এদের উদ্দেশ্য বিচার করে এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। যখন তখন যে কোনো জায়গায় যে অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন কারণে, আমি মনে করি এই নির্বাচন কমিশনের সময় নষ্ট করা এবং নির্বাচন পদ্ধতিকে বিরক্ত করে এবং তার উপর চাপ সৃষ্টি করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করার কারণে এদের বিরুদ্ধে মামলা করা উচিত। জি, আসলে এই বিষয়গুলো বা এই সংস্কৃতি কিভাবে বন্ধ করা সম্ভব? তুষার ভাই যেটা বলছেন যে নতুন যারা রাজনীতিতে আছে তাদের কাছে অনেক প্রত্যাশা অনেক বেশি, যে আমরা ওই সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। সেক্ষেত্রে আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি বা পদক্ষেপগুলো কি হবে? এটা তো আসলে মানে একদিনে রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, যেটা তুষার ভাই বললেন। এখন আমাদের কিছুটা অ্যাসেসমেন্টে যেতে হবে। বিগত সময়ের যে রাজনীতিতে আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ যারা ছিলেন, তাদের আসলে কোন ভুলগুলো ছিল যেটার জন্য আজকের এই সময়ে বসে আমরা এই কথাগুলো বলছি। তো সেইগুলো নিয়ে আমার মনে হয় যে একটা আলাপচারিতার সুযোগ আছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মানে পরিচালনার ক্ষেত্রে তাদের অর্থ সরবরাহ থেকে শুরু করে মানে পুরো সিস্টেমটা নিয়ে আসলে আলোচনা হতে পারে। এবং আপনারা জানেন যে এনসিপি কিন্তু তার জায়গা থেকে কিছু পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছে। স্পেশালি রিসেন্টলি আপনারা গঠনতন্ত্রে দেখবেন যে
এখানের আমাদের যে মানে আহ্বায়ক এবং সদস্য সচিবের যে পোস্টেরটা, সেখানে কিন্তু 1-2বারের বেশি থাকতে পারবেন না। তার মানে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের জায়গাতে আমরা অনেকগুলো নেতা তৈরি করার সুযোগ আমরা পাচ্ছি, এবং প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একসাথে কেউ থাকতে পারবে না। তো এই যে নতুন চিন্তাগুলো, এটা কিন্তু আমাদের বিগত সময়ের যে প্রধান দুইটা রাজনৈতিক দল, তারা কিন্তু কখনো চিন্তা করেনি। কারণ তারা চিন্তা করেছে যে রাজার ছেলে রাজা হবে, এইরকম একটা পরিবারতান্ত্রিক যে একটা ব্যাপার বলয়, সেটাই তারা রাখতে চেয়েছে। তাদের দলে অনেক বেটার ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদের কিন্তু চিন্তার জায়গাটাই ব্লক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে এরকম যারা ভালো রাজনীতিবিদ যারা আছে, তারা কিন্তু আমার মনে হয় না কখনো চিন্তাই করতে পারে যে সে প্রধানমন্ত্রী হবে। কারণ এই রাজনৈতিক বলয় বা রাজনৈতিক কালচার, এই সিস্টেমটা আমরা পরিবর্তন করতে চাই। নাহিদ ইসলাম যদি কখনো প্রধানমন্ত্রী হয়, তার থেকে বেটার ক্যান্ডিডেট থাকলে পরবর্তীতে সেও হতে পারবে। এবং আমরা যেই জেনারেশনের জন্য সার্ভ করছি, এবং এখন যে মানুষগুলা রাজনীতি সচেতনভাবে রাজনীতিটা করতে চায়, তাদের জন্য আমরা এই মেসেজটা দিচ্ছি যে আপনাদেরও সুযোগ আছে, আপনার সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে বা মন্ত্রী হতে পারবে। তো এই জায়গাগুলো যদি আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে দিতে পারি, এবং সত্যিকারের মানে শুধু মুখে না বলে আমরা যদি এটা কাজেও দেখাতে পারি, তাহলে কিন্তু একটা চেঞ্জ আসবে। আপনার শোতে আমি বোধহয় বলেছিলাম যে আমাদের ফাইন্যান্স পলিসি আমি সেটি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা, আপনি কোষাধ্যক্ষ পদে আছেন জাতীয় নাগরিক পার্টি, সেটা কিন্তু কিভাবে আগাচ্ছে? হ্যাঁ, ওইটা আমরা ঈদের 2 দিন আগে আমরা লঞ্চ করেছিলাম। কিছু মানে বাধার তো জায়গা থাকেই, মানে অনেক নীতিমালা থেকে শুরু করে আমরা এটা কাজ করছি, কিন্তু 3 মাসের ওপর সময় ধরে, মানে দল গঠনের আগে থেকে এটা নিয়ে আমরা প্ল্যান করে আগাচ্ছি। তো সেই জায়গা থেকে যখন আমরা লঞ্চ করলাম, তারপরে কিন্তু তখন ব্যাংক ট্যাঙ্ক কিন্তু সবই বন্ধ। তারপর আমরা দেখলাম মোবাইল ব্যাংকিংয়ের থ্রুতে আমাদের দেশের যে নাগরিকরা আছে, তারা কিন্তু একটা ভালো সাপোর্ট দিয়েছে, এবং প্রায় 20 লক্ষর অধিক একটা টাকা অলরেডি আমাদের ফান্ডে যুক্ত হয়েছে। তো এটা তো আমাদেরকে অনেক আশা। কতদিনের মধ্যে যে 20 লাখ টাকার কথা বলছেন, এটি কতদিনের মধ্যে? এটা অ্যারাউন্ড 20-22 দিনের মধ্যে। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে? হ্যাঁ, এটা ফুল ক্রাউড ফান্ডিং, এবং এটার ডেটাটা আমরা ওয়েবসাইটেও তো লাইভ দেখা যাচ্ছে, এবং আমাদের ব্যাংকের স্টেটমেন্ট এগুলো আমরা কিন্তু প্রকাশ করছি। তো আমরা চাচ্ছি যে এই স্বচ্ছ রাজনীতিটা করতে, কারণ বাংলাদেশের যে বিগত পলিটিক্যাল সিস্টেম, সেখানে ধরেন একটা বড় প্রোগ্রাম করতে গেলে বা আপনার দল চালাতে হলে স্বাভাবিকভাবেই এত টাকা, রাজনীতিবিদদের তো সবার কোনো এরকম আমি দেখি না যে সবার পেশা থাকে, পরবর্তীতে হয়তো অনেকে ব্যবসায়ী বা এরকম হয়ে ওঠে। তো প্রথমত সবার রাজনীতি পেশা থেকে। তো আমরা বলতে চাই যে আমাদের নিজেদের কিছু পেশা আছে, আমরা যারা ইয়াং প্রফেশনাল আছি, আমরা কিন্তু পড়াশোনা শেষ করে স্ব পেশায় আমরা যুক্ত হয়েছি, এবং আমাদের মধ্যে 10-15% হয়তো বা স্টুডেন্ট যারা এই অভ্যুত্থানের মাধ্যমে যারা তারা আসলে উঠে এসছে। তাদেরও, হাসনাতেরও কিন্তু একটা কোচিং একাডেমির সাথে সে যুক্ত আছে। তো আমরা বলতে চাচ্ছি যে রাজনীতি শুধুমাত্র কারো পেশা হতে পারে না, তার অল্টারনেটিভ একটা অপশন থাকা উচিত। এবং এই আগের যে কালচারে যে বিভিন্ন দলীয় গোষ্ঠী থেকে টাকা পয়সা নেওয়ার একটা ব্যাপার থাকতো, যে অমুক গ্রুপের থেকে 1000 কোটি টাকা নিল, তাকে তো আমার সার্ভ করতে হবে। আমি এখন তার থেকে 1000 কোটি টাকা নিচ্ছি, কেন নিচ্ছে? একজন ব্যবসায়ী তো আপনাকে শুধু শুধু বিনিয়োগ করবে না, তার একটা মানে কিছু না কিছু সে বেনিফিট পেতে চায়। তো সেই জায়গা থেকে যখন সেই দল ক্ষমতায় আসবে, তাকে সেই প্রফিটটা বা বিভিন্ন সুবিধা দিতে হয়। তো আমার ফান্ডে যখন 20 লক্ষ টাকাটা আসছে, এবং এই টাকাটা আমি দেখলাম যে 5 টাকা থেকে শুরু করে 15, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, বিভিন্ন অ্যামাউন্টে টাকাটা এসছে। এবং এই মানুষগুলা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার। আমি যখন এবার ঈদের ভিতরে যখন আমি গ্রামে গেলাম, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, তো সেখানে আমি দেখলাম যে আসলে মানে একজন রিক্সাওয়ালা, বা আমি আসলে জনসংযোগ যখন করছিলাম, তখন বলছিলাম যে কাকা, আমরা কিন্তু এরকম একটা মানে ফান্ড রেজ একটা প্রোগ্রামও লঞ্চ করছি, যেখানে আসলে আমরা চাচ্ছি আপনারা যেন সহযোগিতা করেন। তো তারা বলছে হ্যাঁ আমরা দিব, বা সে তখন কিন্তু তার বিকাশ দিয়ে বা মোবাইল ব্যাংকিংয়ের যে অপশনগুলো ছিল, সেখান থেকে কিন্তু তারা আমাদের ওই সাপোর্টটা করছে। তো তখন দেখেন একটা গ্রামের একজন চা বিক্রেতা বা রিক্সাওয়ালা, সে যখন আমাকে 10 টাকা দিল, আমার কিন্তু তাকেই সার্ভ করতে হবে। আমি যদি ক্ষমতায় কখনো আসি বা নাও আসি, আমার জায়গা থেকে আমার চিন্তা থাকবে যে এই মানুষগুলোর জন্য যেন আমি কাজ করতে পারি, পাশে দাঁড়ানো। মানে আমার এইটা মাথায় থাকবে না যে আমার ওই অমুক গ্রুপকে আসলে তখন সার্ভ করতে হবে। তো এই যে ছোট ছোট চিন্তাগুলো, এগুলো কিন্তু একটা হেলদি কম্পিটিশনের জায়গাও তৈরি করে ফেলে। আমরা এখন যেসব রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে আমরা বিগত সময়ের ওই নোংরা রাজনীতিও করতে চাই না, টকশোতে বসে সারাদিন চিল্লাচিল্লি করা। বরঞ্চ আমি যে একটা পজিটিভ কাজ দিলাম,
আমার মনে হয় যে তখন এটা দেখে বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো একটা প্রেশার ফিল করবে যে আচ্ছা তাহলে আমারও দলের আয়ের উৎসগুলো দেখাতে হবে, আমার দলের কই কই খরচ হচ্ছে এটাও দেখাইতে হবে, আমার বিদেশে এরকম ল্যাভিশ লাইফ আমি কিভাবে 17-18 বছর ধরে লিড করছি সেটাও আমার দেখাতে হবে। সেম গোস ফর আমাদের ক্ষেত্র, আমাদের যে তরুণ যে কিছু নেতারা উঠছে, মানে তাদের কিছু কিছু জায়গাও অনেকে কোশ্চেন আসছে, তাদের কিন্তু একটা মাথায় থাকবে যে না আমার এরকম করলে কিন্তু জনগণ আমাকে প্রত্যাখ্যান করতে হবে। তো জনগণের কাতারে যখন আমি এই জিনিসগুলো সার্ভ করব, তখন জনগণ ডিসিশন নিতে ইজি হবে এবং অন্য দলগুলোর ক্ষেত্রে একটা প্রেশার ফিল করবে। তো আমি মনে করি যে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার এরকম কিছু না কিছু পজিটিভ চেঞ্জগুলো নিজেদের থেকে দেওয়া উচিত। মানে শুধুমাত্র এটা এনসিপির দায়িত্ব তা কিন্তু না। একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুধুমাত্র 31 দফার সংস্কারের কথা বলে যাচ্ছে, কিন্তু মাঠের কাজের কিন্তু আমরা কিছু এরকম দৃশ্যমান দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা দখল করা, চাঁদাবাজি করা, লুটপাট করা। এই ট্রেডিশনাল পলিটিক্স থেকে আমরা চাই যে বিএনপিও বের হয়ে আসুক, তারা আমাদেরকে শেখাক, তাদের পথ ধরে আমরা চিন্তা করি যে হ্যাঁ এত মানে বয়োজ্যেষ্ঠ যারা রাজনীতিবিদ আছে তাদের থেকে আমরা শিখবো যে এইভাবে আমাদের রাজনীতিটা করা উচিত। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোই আসলে এনসিপি চেষ্টা করছে সমাজে দেওয়ার জন্য, গঠনতন্ত্র থেকে শুরু করে আপনি মৌলিক সংস্কারের জায়গায় কিন্তু এনসিপি যেই কথাগুলো বলছে সেটাই যদি আসলে সকল রাজনৈতিক দলের ঐক্যমতেও কিন্তু সেই জায়গায় বিএনপি যদি এই জায়গাগুলোতে একমত হয়ে চলে যায়, আমার মনে হয় যে ইলেকশন দিতেও তো খুব একটা সমস্যা নেই। এটা বরঞ্চ এটা ফেব্রুয়ারি আগেও হতে পারে। মানে এই বেসিক চেঞ্জগুলো আসলে আমি তো ইলেকশনে আসলে ডিলে করার কোনো কারণ দেখি না। আচ্ছা ঠিক আছে, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ সাইফ মুস্তাফিজ। বিরতিতে যাবার আগে আমরা ফল ও দলের বাম্পার ফলন নিয়ে কথা বলছিলাম। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেছেন গণমাধ্যম নিয়ে, একটু ক্ষোভও তিনি প্রকাশ করেছেন। আমি একটু বলতে চাই, তার কিছু বক্তব্য তুলে ধরতে চাই। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণমাধ্যমের কেউ এক না, দলাদলি গ্রুপিং না করে নিজেরা এক হন, শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না। মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, এক শ্রেণীর মানুষ, আইনজীবী ও রাজনীতিবিদ মিথ্যা মামলা ও ব্যবসা করছে। এমন আচরণ করলে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না। তিনি দুইটি বিষয় নিয়ে এখানে কথা বলেছেন, একটি হচ্ছে মামলার বিষয় আছেন, আর একটি হচ্ছে গণমাধ্যমের বিষয় আছেন। এই বিষয় নিয়ে আমি আপনার মামলার বিষয়টি আমি মনে করি রাজনীতিবিদরাও ব্যবসা করছেন, এটি নিয়ে কে যে করছেন আমরা তো জানি না। আইন উপদেষ্টা বলেছেন, উনি যদি জানেন তাহলে ওনার উচিত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মনে করি যে মন্ত্রী পরিষদেরই বলা উচিত যে যারা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ব্যক্তি স্বার্থে ব্যবহারের চেষ্টা করছেন তাদেরকে নিরস্ত করা অথবা দমন করার চেষ্টা করা, এটা উচিত। কিন্তু মূল বিষয় হচ্ছে যে মামলাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এটা যদি বোঝেনি তাহলে এই খারাপ মামলাগুলি নেওয়া হচ্ছে কেন? কেননা কোন মামলাটি পুলিশ নেবে অথবা নেবে না, কোন মামলাটি গ্রহণ করা হবে, তার মেরিট কি, এটা কিন্তু জাজ করার জন্য তারা ট্রেইনড। ফলে যখন এইরকম ভুয়া মামলা দেওয়া হচ্ছে তখনই কেন এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে না? একদল লোক মামলা দিচ্ছেন, মামলা দিলেই কি মামলা নেয়? এইটাই তো আমাদের প্রথম প্রশ্ন। তার মানে যারা নিচ্ছেন তারাও কি জড়িত এই পুরো প্রসেসটার সঙ্গে? এই প্রশ্ন তো উঠবে। জি। তো সেই কারণে আমি বলবো যে মামলা দিচ্ছেন শুধু তারা জড়িত না, মামলা যারা নিচ্ছেন তাদেরও নিশ্চয়ই সেখানে কোন একটা ব্যাপার রয়েছে। কোন মামলাটা নেওয়া হবে, কোনটা নেওয়া হবে না, কাকে গ্রেপ্তার করা হবে অথবা হবে না, এই ব্যাপারগুলিও তো আমরা খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি না। যার ফলে আমি মনে করি যে এইখানে কিছু প্রশ্নের জায়গা আছে যেটাকে পরিষ্কার করতে হবে। আর সাংবাদিকদের ঐক্য, সাংবাদিকদের মধ্যে ঐক্য অনৈক্যের কোনো প্রয়োজন নাই। সাংবাদিকদের একটা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট আছে, প্রতি পেশারই থাকে। শিক্ষকদের আছে, প্রকৌশলীদের আছে, ডাক্তারদের আছে, সাংবাদিকদেরও আছে। সেখানে তারা মূলত সত্য প্রকাশ করবেন, তারা এই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। তারা বায়াসড হবেন না, সেই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। তারা সমাজ বা যে
রাষ্ট্রে আমরা থাকি সেই রাষ্ট্রকে বিপন্ন করবেন না, এইরকম সংবাদ তারা পরিবেশন করবেন এবং তারা সবসময় দুর্বলকে তার পাশে দাঁড়িয়ে সবলের অত্যাচারের বিরুদ্ধে প্রোটেক্ট করবেন, এরকম কিছু জায়গা কিন্তু সাংবাদিকতায় আছে। তো সাংবাদিকতার যে বিষয়টি, সেখানে সততার ব্যাপারে তো তারা ঐক্যবদ্ধ, তারা কেউ মিথ্যা সংবাদ করবেন না, তারা রাজনৈতিক প্রভাবযুক্ত সংবাদ করবেন না, বায়াসড হবেন না, এগুলো তো তাদের প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞা থাকলে কি লোকে প্রতিজ্ঞা রাখে? এখন আমার প্রশ্ন আছে, আমাদের উপদেষ্টা মহোদয় অত্যন্ত আমার প্রিয়, আমি তাকে একদম বড় ভাইয়ের মতোই মনে করি, কিন্তু তিনি একটা কথা বলেছেন, তিনি একটি নির্দিষ্ট পত্রিকাকে উল্লেখ করে বলেছেন যে তারা এক সময় এরকম সংবাদ ছেপেছে জাফরুল্লাহ সাহেবের মানে আমাদের ডাক্তার জাফরুল্লাহ নামের আগে তারা বিএনপি পন্থী লিখে দিয়েছে, কিন্তু একই পত্রিকাতে উনি দীর্ঘ সময় ধরে কলাম লিখেছেন। এখন যখনই আমাদের আজকের এই আলোচনা বা বিভিন্ন জায়গাতে আমরা কোনো কথা বলি, একটা প্রশ্ন করা হয় 16 বছর কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন, অমুক বিষয়ে আপনি কিছু বলেন নাই কেন? এখন একই প্রশ্ন যদি ওনাকে কেউ করে বসে, সেটাও তো বিব্রতকর হবে যে আপনি সেই পত্রিকারই একজন নিয়মিত কলাম লেখক, তাহলে এই পত্রিকা যে এইরকম একটা আনএথিক্যাল কাজ করে এটা তো আপনি দেখেছিলেন, আপনি কি তখন কিছু তাদেরকে বলেছিলেন? আমার মনে হয় যে তিনি যে কোয়েশ্চেন রেজ করেছেন সেটা ভ্যালিড, যে সাংবাদিকদেরকে সৎ হইতে হবে, তাদের মধ্যে এক ধরনের প্রতিজ্ঞা থাকতে হবে, তারা এই ধরনের ট্যাগিং করবেন না, যেটা জাফরুল্লাহ সাহেবের নামের আগে নাকি সবসময় বলা হয়েছে তিনি বিএনপি পন্থী। তো এই বিষয়গুলি তো আসলে অ্যালার্মিং। উনি যেটা বলেছেন তার প্রশ্নগুলি লেজিটিমেট, সেগুলি ভ্যালিড, কিন্তু এই প্রশ্নগুলিকে উত্তর খুঁজতে গেলে এইখানে কিন্তু তারও একটা ভূমিকা আছে, তাদেরও ভূমিকা আছে। আমি মনে করি যে আমাদের একটি তথ্য মন্ত্রণালয় আছে, সেই তথ্য মন্ত্রণালয় গত 10 মাসে সাংবাদিকতার মান উন্নয়নে অথবা গণমাধ্যমের চরিত্র বদলে কোনো কি সভা সমাবেশ কিংবা কোনো ট্রেনিং সিম্পোজিয়াম, কোনো বক্তব্য সেইভাবে তুলে ধরার কিংবা সাংবাদিকদের আচরণ পরিবর্তনের লক্ষ্যে কোনো কাজকর্মকে হাতে নিয়েছে? আপনি দেখবেন যে বিগত সরকারগুলির মতোই নতুন নতুন দিবস ঘোষণা করা হচ্ছে। তার মধ্যে একটা দিবসের কথা আমি শুনেছি, আমি জানি না এটা ঠিক কিনা, যে নতুন বাংলাদেশ দিবস। আদৌ কি নতুন বাংলাদেশ দিবসের কোনো প্রয়োজনীয়তা আছে? এই যে কাজগুলি, এগুলি কি আমরা বন্ধ করতে পারবো না বা পারছি না? কেন নাই? আমি আপনাকে শুধু এইটুকু বলি, যত দিবস ঘোষণা হয় বুঝলেন, ততই এই দিবস পালনের জন্য বাজেট পাওয়া যায়। সেজন্য দিবস ঘোষণার একটা চেষ্টা কিন্তু ব্যুরোক্রেসির মধ্যে থাকে। বিবেচনা করতে হবে কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক। এই বিবেচনাগুলিকে আমরা ঠিকমতো আমলে নিয়েছি। আর আরেকটা ব্যক্তিগত প্রসঙ্গ তুলি, 2020-এর মাঝামাঝি সময় থেকে 2024 পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন গণমাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে যাতে আমি হাজির হতে না পারি এরকম একটা অলিখিত নির্দেশ ছিল, এবং সেই নির্দেশ অনেকেই তামিল করেছেন। গতকাল একটি টিভি চ্যানেলে আমাকে একজন এটা বলে দিয়েছেন যে আপনার নাম ছিল বলে আমরা আপনাকে ডাকতাম না। এই যে বন্ধ করে রাখার সংস্কৃতি, এই বন্ধ করে রাখার সংস্কৃতির ভেতর দিয়ে আমাকে 3 বার যেতে হয়েছে। একবার আমি গিয়েছি 96 সালে, একবার আমি গিয়েছি 2001 সালে, একবার আমি আবার গিয়েছি 2020 সালে। এর কারণ হচ্ছে আমি যে কথাটা বলতাম ওই কথাটাই বলে গিয়েছি, যেটা ঠিক মনে করেছি। সাংবাদিকরা তো চাকরি করে, সাংবাদিকরা ঠিক কথা বললে তাদের চাকরি চলে যায়। টেলিভিশন চ্যানেলের মধ্যে ঢুকে হুমকি দেওয়া হয়েছে অমুক অমুকের চাকরি চলে না গেলে আমরা মেনে নেব না। চাকরি রদ করাটাই কি আসলে শাস্তি ছিল, নাকি প্রকৃত সাংবাদিকতার পরিবেশ তৈরি করে দিয়ে, সত্য কথা বলার পরিবেশ তৈরি করে দিয়ে সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া বেশি দরকার ছিল? যে সাংবাদিক মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন মালিকের নির্দেশে, যে সাংবাদিক অন্যায় কাজে জড়িত হতে বাধ্য হয়েছেন কারণ তার বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়, তার মায়ের চিকিৎসা করতে হয়, তার মোটরসাইকেলের তেলটা নিজের পয়সা দিয়ে কিনতে হয়। অধিকাংশ টিভি চ্যানেল মোটরসাইকেলের তেলের পয়সা দেয় না। আমি নিজে একটা টিভি চ্যানেল চালিয়েছি, আমি সেটা জানি। তো এই সাংবাদিকদেরকে আমরা এই দায়ে দোষী করতে পারি যে তুমি গত 5 বছর বা 10 বছর এইসব তেল মারা সংবাদ করেছো কেন? ও তেল মারতে বাধ্য, তেল মারার চাকরি নিয়েছে, কারণ ওই তেল দেওয়ার জন্যই তার মালিক তাকে নিযুক্ত করেছে। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা নিতে হবে। শুধু ঢালাওভাবে বললে হবে না যে সাংবাদিকতার দোষ আছে, পত্রিকার দোষ আছে। আমরা প্রায় সকলেই দোষী। আমি একজনের কথা মনে করি, উনি আমার এক সিনিয়র ভাই, সুভাষ সিংহ রায়।
উনি সব জায়গায় রবীন্দ্রনাথের উদাহরণ দিতেন। তো উনি একটা লাইন বলতেন, তুমি যারে টানিছ পশ্চাতে সে তোমারে টানিছে পশ্চাতে, কিছু একটা উনি বলতেন। এই লাইনটা ওনার খুব প্রিয়। তো আসলে তো ঘটনা ওইরকমই মনে হচ্ছে, যে আমাকে টানে পশ্চাতে আমিও তাকে টানি পশ্চাতে। তো এইখান থেকে আমাদের বের হইতে হবে। সাইফের কাছে আসতে চাই একই বিষয়ে। আসলে তুষার ভাই অনেক কথাই বলছিলেন, আপনার বক্তব্য শুনতে চাই। আসলে যে মামলা, মিথ্যা মামলার ব্যাপারে, গণমাধ্যমের ব্যাপারে অনেক কথাই হচ্ছে, এটা আপনি কিভাবে দেখতে চান? আসলে মিথ্যা মামলা দিয়ে যদি আমি শুরু করি, যে মিথ্যা মামলার বিষয়টি, এখানে বলছেন যে আইনজীবীও জড়িত, এক শ্রেণীর মানুষ জড়িত, রাজনীতিবিদরা জড়িত মিথ্যা মামলার। এখানে তো আসিফ নজরুল স্যার উনি যেভাবে বলেছেন, এটা তো আসলে দায়িত্বশীল জায়গা থেকে তার, আমি মনে সাপোর্ট করতে পারছি না। তার দায়িত্বশীল জায়গা থেকে সেটা অ্যাকোমোডেট করে নিবে। মানে সে যদি বলে না আমাকে এই সাপোর্ট করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমি এইটা পাচ্ছি না, এটা আসলে আমার কাছে খুব বেশি যুক্ত মনে হয় না। কারণ সে যে এই জায়গাটাতে কাজ করছে, তার উচিত যে এই জায়গাগুলো ফাংশনাল করার জন্য অ্যাকোমোডেট করা। এবং তার মন্ত্রণালয়েরও তো অনেক ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাগুলো অ্যাড্রেস না করে সে যদি ঢালাওভাবে আরেকজনের উপরে দোষ চাপায়, এটা তো প্রিভিয়াস কালচারেরই একটা পার্ট। সো সেই জায়গা থেকে তার বের হয়ে বরঞ্চ ওইটা সংশোধন কীভাবে করা যায়, দ্রুত এটা সলিউশন কীভাবে করা যায়, এটা আসা উচিত ছিল। রেদার হচ্ছে যে আরেকজনের উপর দোষারোপ করা। তো আমি মনে করি এটা নিয়ে আসলে কাজ করা উচিত। আর গণমাধ্যমের যে বিষয়টা, তুষারের সাথে আমি কিছু বিষয়ে একমত। তবে আমি যেটা মনে করি যে গণমাধ্যমেরও অনেক ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরও একটা রোল প্লে করার জায়গা ছিল। আমরা বরঞ্চ সেখানে দেখেছি যে শেখ হাসিনার বাসায় বা উঠানে বসে সবাই যেভাবে তাকে আসলে কি বলে তেল দিত আর কি, সেটা আসলে খুবই দৃষ্টিকটু লাগতো। এবং যেই সাংবাদিক যারা ছিল এবং যারা কিছুটা তার মতদর্শের সাথে মিলতো না, এরকম কিছু সাংবাদিক সেখানে দাওয়াতও পেত না, সেটা আমরা দেখেছি। তবে সেটা এই ভিড়ের ভেতরে আসলে খুব কম। বরঞ্চ সামগ্রিকভাবে এটা সবারই দায়ভারে আসলে আছে, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে প্রত্যেকটা স্টেক হোল্ডারই আসলে দায়ভার আছে এই কালচারটা মানে গড়ে ওঠানোর পেছনে। এবং একটা সংবাদপত্র বা মিডিয়ার জায়গাটায় আসলে অমুকপন্থী, মানে বিএনপি পন্থী বা আওয়ামী লীগ পন্থী বা জামাতপন্থী, এই পন্থীটা না হওয়াটা উচিত। এবং বর্তমানে 5 আগস্টের পরে আমরা যারা নতুন করে চিন্তা করছি, মানে তারাও কিন্তু আবার আমরা দেখছি হঠাৎ করে আবার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্নভাবে দখল হচ্ছে, আবার অমুকপন্থী হয়ে যাচ্ছে। তো এই মিডিয়া যারা আসলে দায়িত্বে থাকেন, আমার মনে হয় তাদেরও এখন এই বোধোদয়টা আসা উচিত যে হ্যাঁ ঠিক আছে, আমি বিএনপি মতাদর্শে থাকতে পারি, আমি চ্যানেলের মালিক, কিন্তু আমি এই জায়গাটা সুস্থ পরিবেশটা করে দেব যেন আমার আবার নতুন করে আওয়ামী লীগের মতো অবস্থা না হয়, আমার আবার টিভি চ্যানেল ছেড়ে পালিয়ে যেতে না হয়, যেন আবার আরেকটা কোনো দল এসে এটা দখল করে। বরঞ্চ সবার জন্য যদি সমান স্পেসটা করে দেয়, সত্যটাই বলুক না কেন, তাদের দলের নিয়েও সত্যটা বলুক, আমাদেরকে নিয়েও সত্যটা বলুক, এই সত্য বলার যদি প্র্যাকটিসটা প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে তাদের জন্য ভালো। তাদের জন্য আবার 17 বছর পর আবার নতুন করে পালাবদল করে আর একটা জায়গা তো মানে তৈরি করতে হবে না। আবার হচ্ছে তুষার একটা দিবসের কথা বললো, দিবসের ব্যাপারটা আমি আসলে আবার মানে কিছুটা ইমোশনাল জায়গা আমার জন্য কাজ করে। কারণ জুলাইয়ের এই ব্যাপারটা তো আসলে ধরেন শুধু 36 দিনের আন্দোলন না, এটা আমরা যারা আসলে স্টুডেন্ট পলিটিক্স বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে করে আসছি, তাদের জন্য একটা দীর্ঘ 10-15 বছরের একটা জার্নির একটা ফল। তো সেই জায়গাটায় যখন আমার ভাই আবু সাইদ যখন মারা গেলেন, বা এর পরবর্তী সময়গুলোতে যেভাবে আন্দোলনটা ঘটলো, সেগুলোর অ্যাড্রেস করাটাও জরুরি। আমরা দেখতে পাচ্ছি এখনও জুলাই ঘোষণাপত্রটা আসেনি। তো এই বিষয়গুলো যদি আমরা দ্রুত অ্যাড্রেস না করতে পারি, সেটা আমাদের জন্য, যারা জুলাইকে ঘিরে এত দিনের একটা জার্নিকে সাকসেসফুলি একটা রেজাল্ট দিতে পেরেছে, তাদের জন্য এই জায়গাগুলো খুবই দরকার। এবং দিবসের ক্ষেত্রে মানে আমি যেটা মনে করি যে প্রিভিয়াসলি যে দিবসের যে একটা ব্যাপার ছিল, যে ওই দিবসে খিচুড়ি রান্না করে হতো, মানুষের থেকে চাঁদা নেওয়া হতো, এবং মানে ব্যাপক আকারে যে টাকার যে একটা ছড়ানোর যে একটা মহোৎসব, এখান থেকে বের হয়ে আসা উচিত। ওই দিবসটাকে সিগনিফিক্যান্ট করার জন্য আমরা কেন সেই দিন আমাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, মানে আমাদের যে বিভিন্ন স্বাধীন কমিশনগুলো আছে, বা আমাদের সমাজের যে ব্যুরোক্রেসির বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদেরকে নিয়ে কোনো একটা অ্যাসেসমেন্টের প্রোগ্রাম হতে পারে, যেটা বিগত সময় কখনো হয়নি। আমার সংস্থাগুলোর আসলে বিভিন্ন কথাবার্তা আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে ওপেন টক থাকতে পারে, যে আসলে এই 1 বছরে, এই ধরেন এই জুলাইতেই
এক বছরে আমাদের সোসাইটিতে কি কি পরিবর্তন আসলো, সরকারের জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে এরকম ডিফারেন্ট কিছু প্রোগ্রাম আমরা মানে চিন্তা করতে পারি। সেক্ষেত্রে তুষার ভাই থেকে শুরু করে আমাদের সোসাইটিতে যারা পজিটিভ চিন্তা ভাবনা করে সে মানুষগুলো বলতে পারে যে হ্যাঁ আমাদের এই দিবসগুলোতে আমরা এরকম করে প্রোগ্রাম ডিজাইন করি, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ না দিয়ে আমরা অল্প টাকাতেই প্রোডাক্টিভ কিছু প্রোগ্রাম ডিজাইন করি যেটার ইম্প্যাক্ট আর অনেক বেশি থাকবে, এবং পরবর্তী এক বছর পরে যেন আমরা আবার ফিল করতে পারি যে হ্যাঁ এই দিবসটার এই কার্যকারিতাটা দরকার। কারণ হচ্ছে যে যেমন 5 তারিখটা যেই জন্য ঘটেছে যে আমরা আসলে যে সংস্কারের কথা বলেছি, এবং আমরা যে দীর্ঘদিন আমরা দেখেছি আসলে তরুণরা আসলে চাকরি পায় না, বা তরুণদের চাকরি পেতে হলে মামা চাচা লাগে, বা সরকারি চাকরির ক্ষেত্রে তাদের যে যুদ্ধ করতে হয়, চাকরিতে গেলেও যে তাদের একটা দলীয় পরিচয় লাগে, এরকম আমাদের প্রত্যেকটা সিস্টেমে তো প্রত্যেকটা টুলেই তো অনেক প্রবলেম। তো এইগুলা অ্যাড্রেস করে আমার মনে হয় যে জুলাই কেন্দ্রিক এরকম কিছু প্রোগ্রাম ডিজাইন করা যেতে পারে যে এক বছরের মধ্যে আমরা কি কি পরিবর্তন আনতে পারলাম বা পারলাম না, তো সেটা হতে পারে এটা বলে আমি মনে করি। আমার একটা প্রশ্ন আছে, কতগুলা দিবস প্রয়োজন, মানে যদি আমরা কমেমোরেট করতে চাই? আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানে একটা দিবস, আর সাথে আবু সাইদের ব্যাপারটা যেটা ওইটা আমি অ্যাড্রেস হতে পারে এক বা একাধিক, কিন্তু কতগুলি দিবস প্রয়োজন এটা নির্দিষ্ট করা দরকার এবং সবাই মিলে এটা করা উচিত। আরেকটা হচ্ছে প্রস্তাব থাকা উচিত যে এই দিবসগুলি গুরুত্বপূর্ণ, এই দিবসগুলিকে আমরা পালন করবো। আমি যেটা শুনেছি যে 8ই আগস্টকে আলাদাভাবে পালনের কথা হচ্ছে, আমি জানি না সত্যি কিনা, আপনারা আমরা দেখেছি। হ্যাঁ, 8ই আগস্টে কি ঘটেছে যে 8ই আগস্ট পালন করতে হবে? আমার কাছে মনে হয় যে 5 তারিখ এবং আবু সাইদের যে দিন, এই বিষয়ে আমি আপনার সাথে একমত, কিন্তু 8ই আগস্টে কি ঘটেছে যে সেটা পালন করতে হবে? 8ই আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে, এইটা কি কোনো ঘটনা? এই সরকার তো থাকবে না কিছুদিন পরে, এটা আমাদেরকে আজীবন পালন করতে হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছিল 8ই আগস্টে, এইটা একটা প্রশ্ন আমার। আর আরেকটা জায়গা আছে, এইটাও আমার খুবই প্রশ্ন। আপনি দেখবেন যে বিগত সরকার কিছু হলে আতশবাজি ফুটাতো, এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে নির্দেশ দিয়েছিল যে অমুক অনুষ্ঠান একেবারে হবিগঞ্জ থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আতশবাজি ফুটাতে হবে। এই সরকার একটি কাজ শুরু করেছেন, ড্রোন প্রদর্শনী। একবার দুইবার হতে পারে, যে কোনো কাজে ড্রোন প্রদর্শনী। আমি আমি এই প্রশ্নটা এখানে করতে চাই, এই ড্রোন সরবরাহকারক কে, কারা এই ড্রোন শোটা আয়োজন করেন? এই কাজটি তারা কি একাই পাচ্ছেন নাকি এটা টেন্ডার হয়? আমি এই প্রশ্নটা এখানে রাখতে চাই, এটা আপনারাও বিবেচনা করে দেখতে পারেন। আমরা কি একই সংস্কৃতির শুধু টেকনোলজি চেঞ্জ করতে থাকবো? আপনার মনে আছে আগের সরকার 10ই জানুয়ারিতে একটা বিমান নামিয়েছিল, যে বিমানটা অরিজিনাল সেই কমেট না, অন্য মডেলের একটা প্লেন, এবং সেইখানে সিঁড়ি দিয়ে একটা সবুজ রঙের আলো অদ্ভুতভাবে নাচতে নাচতে, মনে হচ্ছিল শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের ভূত, এবং সেই কাজটা তারা করেছিল। সেইটা নিয়ে আমি সমালোচনা করেছিলাম। আমাকে তারা এমনি এমনি টেলিভিশন আসতে দিত না, ব্যাপারটা তা না। তো এইটা নিয়ে আমি সমালোচনা করেছিলাম। আমরা কি একই ভূত দেখতে থাকবো যে ওই সরকার এরকম অন্য প্লেন নিয়ে এসে সিঁড়ির উপরে সবুজ নাচা? ওইটা কিন্তু লেজার শো ছিল, আপনি জানেন কিনা জানি না। এইটা আগের সরকারের দুইটা এরকম তাবিজ ছিল, একটা হচ্ছে গিয়ে আতশবাজি, আর একটা হচ্ছে এই কি বলে লেজার শো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন একটা নতুন ঢুকেছে, এটা হচ্ছে ড্রোন শো। ড্রোনাচার্যটা কে আমার খুব জানার ইচ্ছা, যে ড্রোন নিয়ে এত আচার্য কে? অন্য বহুভাবে এই কাজটি করা সম্ভব। আমি তো মনে করি যে সারা বাংলাদেশে একই ধরনের প্রদর্শনী হতে পারে, 64টা জেলায় একই ছবি, একই ঘটনা, একই ভিডিও, এটা সারা বাংলাদেশে প্রদর্শিত হতে পারে। সেইটা যত এফেক্টিভ, তার চাইতে কি বেশি এফেক্টিভ আপনি হঠাৎ একটা মাঠের মধ্যে আকাশে, একটা নির্দিষ্ট শহরে আপনি আকাশে কিছু দেখলেন, অল্প কিছু লোক দেখলো, 20 লাখ 25 লাখ 30 লাখ লোক দেখলো, টেলিভিশনে দেখা গেল, এইটা বেশি ইম্প্যাক্ট আছে? নাকি স্কুলে স্কুলে যদি সেদিন একটা ক্লাসের মধ্যে কেউ এই পুরো ঘটনাটা বলে, বাচ্চাদেরকে একটা অ্যাসেম্বলি করে বলে যে এই ঘটনাটি ঘটেছিল, অত তারিখে এই মানুষ প্রাণ দিয়েছিল, এবং এই কারণে আন্দোলন হয়েছিল, এবং এই কারণে এটা জাতির জীবনে গুরুত্বপূর্ণ, সেটা বেশি ভালো? নাকি আপনি কিছু ছবি দেখালেন, আকাশে উঠলো ভেসে, সেটা বেশি গুরুত্বপূর্ণ? এই ইম্প্যাক্ট অ্যানালিসিস কে করে? কারো পছন্দ হলে সে কাজটা করতে থাকে, এটার ইম্প্যাক্ট কি হবে সোসাইটির উপরে, বাচ্চাদের মনে, এইটা কেউ যাচাই বাছাই করছে নাকি ইচ্ছা হলে করে দিল? এটি অবশ্যই প্রশ্ন। আমি একটু অন্যদিকে যেতে চাই। সম্প্রতি মাহাথির মোহাম্মদ একটি সাক্ষাৎকার দিয়েছেন ওনার শতবর্ষ উপলক্ষে। সেখানে তিনি বলেছেন যে মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই।
প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন এই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। শেখ হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশে সেই ঐক্য কোথায়? এটি মাহাথির মোহাম্মদ প্রশ্ন রেখেছেন। তুষার ভাই, এ বিষয়ে একটু আপনি। মাহাথির মোহাম্মদকে আমি বহুদিন ধরে ফলো করি, ওনার বই পড়ি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। ওনার ওয়েবসাইট আছে, সেখানে আমি আছি, এবং ওনার একটা ফেসবুক পেজও আছে, সেখানেও আমি বহুদিন ধরে তাকে ফলো করি। মাহাথির মোহাম্মদ কিন্তু তার নিজের ভাষায় তার ওই পেজের মধ্যে লেখেন এবং নিজের ভাষায় কথাবার্তা বলেন। এটা ট্রান্সলেশন করে নিতে হয় যদি আপনি তার কথা শুনতে চান। উনি নিজে একজন জাতীয়তাবাদী, উনি মালয়েশিয়ানদের জাতীয়তার উপরে তার খুবই ঐক্য। উনি এর আগে যখন বাংলাদেশে এসেছিলেন, উনি তখন যে বক্তৃতা দিয়েছিলেন এবং তারপরে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে একটা কথা বলেছিলেন যে বাঙালি জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা 16 কোটি, এবং তিনি বলেছিলেন তার নিজের দেশের লোক হচ্ছে 2.5 কোটি, এবং তার দেশটা 7 গুণ বড় বাংলাদেশের চেয়ে। ফলে সেই লোকদেরকে ঐক্যবদ্ধ করা যত সহজ, বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করা তত সহজ না, এবং এখানে কোনো পরিবর্তন আনাটা অনেক কঠিন, কারণ 16 কোটি লোকের মধ্যে একটা কনসেনসাস তৈরি করতে হয়। এই কথা কিন্তু উনি নিজেই বলে গিয়েছিলেন। ভদ্রলোকের বয়স 99 পার হয়েছে, 100-র দিকে যাচ্ছে। আমার ধারণা এই বয়সে এসে উনি আগে কি বলেছিলেন এটা উনি ভুলে গিয়েছেন। ফলে ঐক্য নাই তিনি যে অভিযুক্ত করেছেন বাংলাদেশের মানুষকে, আমি এটা মনে করি না। আমি মনে করি যে বয়স বেশি হওয়াতে উনি আগের কথাগুলি ভুলে গিয়েছেন, যে বাংলাদেশে 16 কোটি এখন 18 কোটি হয়েছে, এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে এখানে কিছু মতভেদ থাকবে। বড় দাগে, মোটা দাগে বাংলাদেশের মানুষের কিন্তু ঐক্য আছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার নিজের মানুষকে নির্বাচিত করতে চায়, বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন সমাজ চায়, বাংলাদেশের মানুষ কোটা, তদবির এবং সব ধরনের অযোগ্যতার উপরে একটা মেরিটোক্রেসি চায়, যোগ্যতার মূল্যায়ন চায়। বাংলাদেশের মানুষ বংশ, ধর্ম, বর্ণ ইত্যাদির উপরে উঠে নাগরিক হিসেবে বাংলাদেশের সবগুলি সুযোগে সমান অধিকার চায়। বাংলাদেশের মানুষ চায় যে তারা সমতলে এবং পাহাড়ে কে বাস করে, কে নদীর পাশে কিংবা কে সমুদ্রের পাশে বাস করে, এইটা দিয়ে তার, কিংবা কে কোন জেলায় জন্ম নিয়েছে, এইটা দিয়ে তার মানে এইসব জায়গাতে আমাদের ঐক্য আছে। তার মানে আমাদের মোটা দাগের ঐক্য কিন্তু আছে। যে অনৈক্যের কথা উনি বলেছেন, এটা রাজনৈতিক অনৈক্য। আমাদের ঐকমত্য কমিশনের গিয়ে লোকজন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন, এদিকে যিনি ইঙ্গিত করেছেন, আমি এবার বলি, উনি নিজে কিন্তু তার দেশে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন করেছিলেন। আজকে যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তাকে তিনি জেলখানায় রেখেছিলেন। এখন কেউ যদি বলে যে ওনাকে ফলো করতে গিয়ে ওনার মতো আমরাও বিরোধীদেরকে কিছুদিন জেলে রেখে দিব, আমি সবসময় মনে করি বিদেশিদের কোনো মন্তব্য, কোনো প্রশংসা এবং কোনো নিন্দাকে আমাদের আমলে নেওয়া উচিত না। এই দেশটা আমাদের, এবং এই দেশে আমরা বসে সিদ্ধান্ত নেব আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে। মাহাথির মোহাম্মদকে আমাদের প্রধানমন্ত্রী বলতে গিয়েছে যে ওনার দেশের প্রবলেম কি, আনোয়ার ইব্রাহিম কেন জেলে ছিল, তাইলে ওনাকেও বিবেচনা করতে হবে। এবং ওনাকে যিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নকারীদেরকে আমি একটু বলতে চাই, বিদেশিদের কাছে দয়া করে আমাদের জন্য প্রেসক্রিপশন চায়েন না। কিন্তু আমরা সবসময় দেখি যে আমরা বিদেশিদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে বা তাদের বক্তব্য শুনতে আমরা সন্তুষ্ট হই, এক ধরনের খুশি হই, এইটা ঔপনিবেশিক যে আমাদেরকে সার্টিফাইড করেছে তারা। এটা ঔপনিবেশিক শাসনের ফলাফল। সেই জায়গাতে আমরা বেরোতে পারছি না। এই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না, কারণ হচ্ছে আমাদের ডিগ্রিটা বিদেশি, আমাদের ব্যুরোক্রেসি বিদেশি, আমাদের পুলিশের যে আইন সেটা বিদেশি, এবং মুক্তিযুদ্ধের পরে বারবার বলার পরেও তৎকালীন যে সরকার ছিল তারা এগুলিকে সংস্কারের কোনো চেষ্টা করেন নাই। যুদ্ধের মধ্যে দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে, তারা চেতনা বিক্রি করেছেন, কিন্তু চেতনা তৈরি করার জন্য যা দরকার ছিল, একটি নিজস্ব শাসন ব্যবস্থা, একটা স্বাধীন ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসি মূল্যবোধের উপরে স্থাপিত হবে এবং বাংলাদেশের মূল্যবোধের উপরে, যেখানে সবার ইনক্লুসিভিটি থাকবে, এগুলি তারা চেষ্টা করেন নাই। না করার ফলে আজকে কি ঘটেছে আমি আপনাকে বলে দিই। এখন আমাদের ব্যুরোক্র্যাটদেরকে ঘোড়ায় চড়া শিখতে হয়। বাংলাদেশে কোন জায়গায় ঘোড়ায় চড়ে যাইতে হয়? এখন আমাদের পুলিশকে ঘোড়ায় চড়া শিখতে হয়। বাংলাদেশে কোন জায়গা আছে যেখানে ঘোড়ায় করে যাইতে হয়? এই ঘোড়ায় চড়া ছিল ব্রিটিশ আমলে, বাংলাদেশে ঘোড়া জন্মায়। আর প্রশ্ন না করি, শেষ পর্যায়ে আমরা সাইফ মুস্তাফিজ খুব সংক্ষেপে যদি এই বিষয়গুলি বলেন, ঐক্য এবং অনৈক্যের বিষয়টি। না, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। গণতান্ত্রিক দেশে আসলে মত পার্থক্য, এটাই সৌন্দর্য গণতন্ত্রের, যে আসলে পক্ষে বিপক্ষে থাকবেই, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার একটি। তবে সেটা জানে ওই আওয়ামী লীগের আমলের মতো না হয়ে যায়, যে আমি আসলে ফেসবুকে একটা কিছু লিখলাম, আমাকে তুলে নিয়ে চলে গেল। আর সেই জায়গাটা যেন না থাকে। একটা সুস্থ কালচারে আমি যেন এক টেবিলে বসে তুষার ভাইয়ের সাথে মত বিরোধ করতে পারি, উনিও যেন বলতে পারে, তাহলে ধরেন যে আমাদের গণতান্ত্রিক যে সুস্থ কালচারটা, এটা আরো এস্টাবলিশ হবে এবং বাড়বে। এবং
ব্যুরোক্রেসি বা এই জায়গাগুলোতে যেটা বললেন যে ঘোড়ায় চড়া, আমাদের আসলে প্র্যাকটিক্যালি যা দরকার সেগুলো আসলে কোনো কিছুই আমাদের মনে হয় যে শেখানো হয় না, বরঞ্চ যেগুলো আসলে ওই ঔপনিবেশিক জায়গা থেকে চলে আসছে সেটি আসলে চলে আসছে। তো এই জায়গাগুলো আসলে আমাদের কিছুটা সংস্কার করতে হবে। এবং আমরা যে আসলে বিভিন্ন দেশ কেন্দ্রিক নির্ভর হয়ে যাই, আমাদের রাজনীতিটাও কিন্তু বিভিন্ন দেশের উপর নির্ভর থাকে, কখনো ভারত, কখনো ইউএসএ, কখনো পাকিস্তান। তো এই জায়গাগুলো থেকেও আমাদের বেরোতে হবে, আমাদের স্বনির্ভর হতে হবে। আমাদের দেশের আমরা বাংলাদেশপন্থী হয়ে আসলে আমরা এই ক্ষেত্রে ডিপ্লোমেসির জায়গাগুলো ক্রিয়েট করব। আমার কখনো চীনের সাথে ভালো সম্পর্ক রাখবো, কখনো ভারতের সাথে লাগবো, যেখানে আমি বেনিফিটেড হব সেটাই আমি করব। বরঞ্চ আমাকে ইলেকশনের পরে কে ফোন দিয়ে আগে শুভেচ্ছা জানালো সেই থেকে না, যে আসলে আমাদের নিজেদের বাংলাদেশপন্থী হয়ে রাজনীতিটা করতে হবে। আসলে সেটি হয়তো আপনাকে একটা উদাহরণ দেই। ইলন মাস্কের সাথে ট্রাম্পের যখন খুব দহরম মহরম, তখন আপনি দেখবেন আমাদের সব গণমাধ্যম সবাই মিলে ইলন মাস্ক আসিতেছে, এই এসে পড়লো। যেই মাত্র মাস্কের সাথে ট্রাম্পের ঝগড়া হচ্ছে, আপনি দেখবেন ইলন মাস্ক আমাদের কোথাও নাই। হ্যাঁ, স্টারলিংক এসেছে কিন্তু ইলন মাস্ক নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এইটা আমাদের স্বভাবের সমস্যা। নিশ্চয়ই হয়তো সেই স্বভাব থেকে আমরা একসময় বের হতে পারবো। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।